নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি চারটে চারদিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখছি, মুখ্যমন্ত্রীর অবস্থা এখন স্থিতিশীল। বাড়িতে পড়ে গিয়ে চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তাকে এসএসকেএম উডবার্ন ওয়ার্ডে নিয়ে গিয়ে তার কপালে স্টিচ করা হয় এবং বাড়িতে পড়ে গিয়ে তিনি এই আঘাত পেয়েছেন বলে চিকিৎসকরা জানান। পুলিশের অনুসন্ধান দল আজ মুখ্যমন্ত্রীর বাড়ি যেতে পারে। সরাসরি চলে যাচ্ছি কালীঘাট থেকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আজ পুলিশ আধিকারিকরা মুখ্যমন্ত্রীর বাড়িতে যেতে পারেন, এই বিষয় নিয়ে কি খবর রয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোট পেয়েছেন, গুরুতর আঘাত তার কপালে লাগার পর যে স্টিচ হয়েছে, তার নাকে স্টিচ হয়েছে এবং তারপর কিন্তু এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতালে থেকে ছেড়ে দেন। তিনি বাড়িতেই রয়েছেন এখনো পর্যন্ত এবং তার শারীরিক অবস্থা গতকাল থেকে বেশ কিছুটা উন্নত হয়েছে, এখন স্বাভাবিকভাবে স্থিতিশীল। এবং গতকাল আমরা দেখেছি যে রীতিমতো ব্লিডিং হয়েছে তার কপাল থেকে, নাকে ক্ষত ছিল এবং বিশেষভাবে কিন্তু আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত পাওয়ার ঘটনার পর বা সেই খবর চাউর হতেই আমরা দেখেছি যে রাজ্য তথা দেশের একাধিক শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন দলের তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করতে থাকেন, যার উত্তর আজ সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখান থেকে তিনি দিতে শুরু করেন। এবং তোমায় জানিয়ে রাখে যে বিজেপি থেকে শুরু করে বিজেপি বা কংগ্রেস বলো, বিভিন্ন যে দল দ্রুত আরোগ্য কামনা করেছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু তার দ্রুত আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। এবার তোমায় জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যে হেলথ টিম বা মেডিকেল টিমের আসার কথা ছিল, সেই মেডিকেল টিম কিন্তু এখনো পর্যন্ত এসএসকেএম থেকে আসেনি। স্বাভাবিকভাবে গতকালের যে ঘটনা বা যেভাবে মুখ্যমন্ত্রী আঘাতপ্রাপ্ত হয়ে বাড়িতে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখন স্থিতিশীল তিনি। তবে তার বাড়িতে পুলিশ আধিকারিকরা যেতে পারেন এমনটাই খবর। তবে চিকিৎসকরা যে দাবি করছেন যে ধাক্কা লেগে, এসএসকেএম এর ডিরেক্টরের যে দাবি, মুখ্যমন্ত্রীকে কেউ ধাক্কা দেয়নি বলে পাল্টা যুক্তি দিচ্ছেন শশী পাঁজা। এই প্রসঙ্গে কি বলেছেন তিনি, শুনবো। স্টেটমেন্টটা আসবে, কিন্তু একটা অদ্ভুত ভাবে একটা সকলেই এটা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে না যে সামবডি পুশড হয়, এরকম কিছু ব্যাপার নয়। এটা পরিষ্কার, আমিও একজন ডাক্তার এবং আমরা বুঝি যে কোনো এটা পুশ করার বিষয় নেই, কেউ নেই। এইসব অনেক সময় একটা সেন্সেশন হয়, একটা শরীরের মধ্যে একটা অস্থিরতা হতে পারে এবং তাতে একটা মানুষ স্টাম্বল করতে পারে, একটা হঠাৎ একটা, যার জন্য হয়তো হোঁচট খেয়ে কিংবা তিনি পড়ে গেছিলেন এবং তারপরে এই গুরুতরভাবে আহত হয়েছেন। সুতরাং ওই যে একটা অদ্ভুতভাবে একটি কথা কিংবা ওই কথার যে মানেটা ছিল সেটা আরো জিনিসটাকে অদ্ভুত করে দিল, সেটা কিছু নয়। আমরা ডাক্তার হিসেবেও সেটা বুঝি। আমি আবারও চলে যাচ্ছি কালীঘাটে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের কাছে। শুভঙ্কর, এসএসকেএম এর ডিরেক্টর বলছেন যে পুশ ফ্রম বিহাইন্ড, মানে কেউ পিছন থেকে ধাক্কা মেরেছে। আজকে মন্ত্রী শশী পাঁজা তার যুক্তিকে খণ্ডন করছেন, কিন্তু ডিরেক্টর হঠাৎ করে কোন রকম তদন্ত বা কোন রকম তথ্য ছাড়া এই ধরনের বয়ান দিয়েছিলেন বা কেন? এই প্রশ্ন কি বলছে তৃণমূল মহল?
দেখো, স্বাভাবিকভাবেই কিন্তু এখানে সব থেকে বড় প্রশ্ন, এবং এই প্রশ্ন ঘিরেই সব থেকে বড় বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে জানিয়ে শোরগোল পড়েছে যে কিভাবে একজন ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি যখন মেডিকেল বুলেটিন প্রকাশ করছেন তিনি এই ধরনের কথা বললেন। স্বাভাবিকভাবেই তার যে যুক্তি কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস দল তরফ থেকে খণ্ডন করা হয়েছে, এবং মন্ত্রী শশী পাজা তিনি সেই তথ্য খণ্ডন করে কিন্তু জানিয়েছেন যে বাড়িতে মুখ্যমন্ত্রী পড়ে গিয়ে তার এই চোট বা এই আঘাত স্বাভাবিকভাবে কিন্তু ডিরেক্টর বা অধিকর্তার যে বক্তব্য তার সঙ্গে কিন্তু এক হতে পারছে না তৃণমূল কংগ্রেস, এবং সেই কারণে মন্ত্রী শশী পাজা কিন্তু এই যে ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় এসএসকেএমের তার যুক্তি বা তার যে ব্যাখ্যা তাকে কিন্তু খণ্ডন করেছে। অন্যদিকে আমরা যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবন দেখি তাহলে কিন্তু একেবারে প্রথম থেকে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনে বেশ কয়েকবার গুরুতর চোট আঘাত পেয়েছেন। এর আগেও আমরা দেখেছিলাম 2021 সালে যখন তিনি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন, শুধুমাত্র মেদিনীপুর নয়, সেই সঙ্গে আমরা দেখেছি পূর্ব বর্ধমান একাধিক জায়গায় কোনো জায়গায় তার পায়ে আমরা দেখেছিলাম লেগেছিল ব্যাপকভাবে, সেখানেও তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। সেই ভাঙা পা নিয়ে তিনি প্রচার সেরেছেন এবং ব্যাপকভাবে সাফল্য এসেছিল সেই সময় তৃণমূল কংগ্রেসের। এবং স্বাভাবিকভাবেই কিন্তু পূর্ব বর্ধমানের প্রচারে গিয়ে আমরা দেখেছিলাম হাঁটুর চোট, একটি জায়গাতে গিয়ে সেখানে এয়ারপোর্ট, সেখানে কিন্তু যে চপার, সেই চপার টার্বুলেন্সের ক্ষেত্রে জরুরি অবতরণের সময়ও কিন্তু মুখ্যমন্ত্রীর চোট লাগে। এই যাবতীয় বিষয়গুলো মুখ্যমন্ত্রীর জীবনে কিন্তু একটা প্রবাহমানতা আমরা দেখতে পেয়েছি। এবং গতকাল যে ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর যে কপাল সেখানে আমরা দেখেছি তীব্র বা গভীর ক্ষত তৈরি হতে, সেই ক্ষত এতটাই ছিল যে সেখান থেকে ব্যাপক রক্তপাত হয়েছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএমে, শুধুমাত্র কপালে নয় তার নাকে আঘাত পর্যন্ত লেগেছে, এবং তারপর স্টিচ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা শেষ যে তথ্য পাচ্ছি সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু স্থিতিশীল রয়েছেন, তার শারীরিক প্যারামিটার্স গুলো খতিয়ে দেখছেন চিকিৎসকরা। যদিও চিকিৎসকের যে দল এসএসকেএম থেকে বিশেষজ্ঞ দল বা টিম তৈরি করা ছিল, টিম যে আসার কথা ছিল সেই টিম এখনো পর্যন্ত কালীঘাটে এসে পৌঁছয়নি। তবে বিশেষ সূত্রে আমরা যেটি জানতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন অনেকটাই স্থিতিশীল। সুচন্দ্রিমা, বেশ নজর রাখো পরিস্থিতির দিকে, পরবর্তীতে আবারও কথা বল। শঙ্কর মন্ডল আমাদের প্রতিনিধি, সরাসরি কথা বললাম তার সঙ্গে কালীঘাট থেকে। এদিকে এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো। এই মুহূর্তে সব থেকে বড় বিষয় হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যতটা দ্রুততার সাথে সুস্থ হয়ে নিজের স্বাভাবিক জীবনে ফিরবেন, আমরা সেটাই প্রার্থনা করছি ঈশ্বরের কাছে। উনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন স্বাভাবিক কাজে, সে রাজনৈতিক কাজ হোক এবং প্রশাসনিক কাজ হোক। দ্বিতীয়ত, উনি তার বয়ারে বলেছিলেন বা মেডিকেল বুলেটিনে বেরিয়েছিল যে কেউ ওনাকে ধাক্কা মেরেছে। পরের দিন অর্থাৎ আজকে বলা হচ্ছে যে ওনার মনে হয়েছে কেউ ওনাকে ধাক্কা মেরেছে। তার কি হয়েছে আমরাও জানি না, তদন্ত হওয়া প্রয়োজন। ওনার সুরক্ষা, মাননীয় মুখ্যমন্ত্রীর সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যের হোম মিনিস্ট্রিকে ভালো করে দেখা উচিত, কোথাও কোনো ভুলচুক হয়েছে কিনা করে ওনার সুরক্ষা প্রয়োজনে যদি মনে হয় যে আরও বাড়ানো দরকার বাড়ানো উচিত। যদি প্রয়োজন মনে হয় আলাদা করে সিএম হাউস বানিয়ে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে রাখা প্রয়োজনে সিএম হাউস বানিয়ে সেখানে রাখা উচিত। ওনার সুরক্ষার সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত নয়। কপালে গুরুতর চোট পেয়ে আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আঘাতের শুশ্রূষা হয়েছে এসএসকেএম হাসপাতালে। সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়ায় এই খবর চাউর হতেই তার স্বাস্থ্যের প্রতি দুশ্চিন্তা কমাতে সকলকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার এই খবর চাউর হতেই মমতার সুস্থতা কামনায় একের পর এক পোস্ট রাজনৈতিক মহলের। শুক্রবার সামান্য স্থিতিশীল হতেই সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সুস্থতায় প্রার্থনা করার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, তেজস্বী যাদব, নবীন পটনায়ক, ফারুক আব্দুল্লাহকে ট্যাগ করে পোস্ট মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে আলাদা আলাদা করে পোস্ট করে ধন্যবাদ জানান তিনি। 4:04 দিকে এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখছি, নির্বাচনী নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। নির্বাচনী বন্ডের ক্রমিক নম্বর প্রকাশ করতে নির্দেশ এসবিআই কে বন্ডের ক্রমিক নম্বর প্রকাশ করতে নির্দেশ। কোন দাতা সংস্থা কোন রাজনৈতিক দলকে টাকা দিয়েছে
তা জানা যাবে বন্ডের ক্রমিক নম্বরে। এসবিআই কে নোটিশ পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। নিউজরুমে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আবারও একটা বড় ধাক্কা, ক্রমিক নম্বর জানানো কোন দলের কাছে কোন সংখ্যায় যে টাকার মাত্রা গিয়েছে সেটা স্পষ্ট করাতে চাইছে সুপ্রিম কোর্ট। হ্যাঁ, আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ দেখে মনে হলো যে এসবিআই বেশ একটু চাতুরির মধ্য দিয়ে দেখাতে চেয়েছিল যে তারা সুপ্রিম কোর্টের সব নির্দেশই মান্য করেছে। আসলে সবথেকে গুরুত্বপূর্ণ নির্দেশটি তারা মান্য করেনি, অর্থাৎ নির্বাচন বন্ড বা ইলেকট্রাল বন্ডের প্রত্যেকটি বন্ডের সঙ্গে একটি নির্দিষ্ট সিরিয়াল নাম্বার রয়েছে। যেমন আমরা যদি একটা টাকার নোট হাতে নেই তাহলে দেখব তাতে একটি নির্দিষ্ট সিরিয়াল নাম্বার রয়েছে, সেটা অন্য কোনো নোটে পাওয়া যাবে না, একটি নোটের একটি সিরিয়াল নাম্বার। তেমনি এই যে হাজার হাজার ইলেকট্রাল বন্ড, তার প্রত্যেকটির একটি নির্দিষ্ট সিরিয়াল নাম্বার রয়েছে। আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে বোঝা গেল এই সিরিয়াল নাম্বার সহই তথ্য প্রকাশের জন্য এসবিআইকে বলা হয়েছিল, কিন্তু এসবিআই একটু কায়দা করে একটু কৌশলে সেই সিরিয়াল নাম্বারগুলো বাদ দিয়ে তথ্যটা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেয়। এর ফলে যেটা হলো যে কোন নির্বাচন বন্ডটি কোন কর্পোরেট হাউস কিনেছে এবং তারপরে সেটি কোন রাজনৈতিক দলকে দিয়েছে এটা খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত যে তথ্য বেরিয়েছে। এই জায়গাতে দাঁড়িয়ে যখন সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হলো তখন সর্বোচ্চ আদালত বললেন যে সিরিয়াল নাম্বার সহই তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল, সুতরাং তারা যেন অবিলম্বে সিরিয়াল নাম্বার সহ এই তথ্য প্রকাশ করে। এখন সিরিয়াল নাম্বার সহ তথ্য প্রকাশ করলে কিন্তু স্পষ্ট হয়ে যাবে কোন বন্ডটি কে কিনেছিল, অর্থাৎ কোন কর্পোরেট হাউস বা ব্যবসায়ী বা ব্যক্তি কিনেছিলেন, এবং তারপরে সেই বন্ডটি, কেননা সিরিয়াল নাম্বারটা মিলবে, বন্ডটি কোন রাজনৈতিক দলকে দিয়েছিলেন। ইতিমধ্যেই বড় বড় অভিযোগ উঠছে। ভারতের লটারি কিং বলে যাকে বলা হয় তার কোম্পানি এই যে ফিউচার গেমিং অ্যান্ড হোটেলস লিমিটেড, তারা একটা অবিশ্বাস্য পরিমাণ টাকা চাঁদা দিয়েছে। এই 1368 কোটি টাকা চাঁদা দিয়েছে তারা, এটা তো অবিশ্বাস্য একটা। কিন্তু এদের বিরুদ্ধে বারবার কেন্দ্রীয় এজেন্সিগুলো নানা হানা দিয়েছে। অভিযোগ হচ্ছে যে চাঁদা দেবার পরে সেই হানা বন্ধ হয়ে গেছে অথবা তদন্তই বন্ধ হয়ে গেছে। সুতরাং এক কথায় ভারতের সবথেকে বড় দুর্নীতির একটা পাথুরে প্রমাণ, জাজ্জল্যমান প্রমাণ এবারে আস্তে আস্তে সামনে আসছে। এবং এর মধ্যে দিয়ে শুধু যে ধান্দার ধনতন্ত্র নয়, অর্থাৎ যে আমাকে টাকা দেবে কর্পোরেট হাউস তাকে আমি যা খুশি তাই করতে দেব, এই যে ধান্দার ধনতন্ত্র, কেবল তাই নয়, এখানে মানি লন্ডারিংয়ের প্রশ্নও আসছে, কালো টাকা সাদা করার প্রশ্ন আসছে। এমন কোম্পানি চাঁদা দিয়েছে যারা প্রফিট যা করেছে তার 100 গুণ বেশি চাঁদা দিয়েছে। কোত্থেকে সেই টাকা এলো? কালো টাকা ঢুকে নির্বাচনী বন্ড, তারপরে রাজনৈতিক দলের মধ্য দিয়ে সেই টাকা সাদা হয়েছে কিনা, এই গুরুতর প্রশ্ন উঠছে। এখন দেখার এসবিআই কবে সেই তথ্য দেয় এবং তারপরে আরও অনেক ব্যাপার বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। এসবিআই চেয়েছিল শাক দিয়ে মাছ ঢাকতে, কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা সম্ভবত যাবে না। সেক্ষেত্রে আশিস দা, দলগুলিকে কি কোন রকম ভাবে এক্ষেত্রে নোটিশ পাঠানো যেতে পারে বা তারা কি এর আওতার মধ্যে আসতে পারে যে তারা জানিয়ে দিক যে সেই নম্বরগুলি? এখন মামলাটা স্টেট ব্যাংকে জড়িয়ে হয়েছিল, সুতরাং সুপ্রিম কোর্টের নির্দেশ স্টেট ব্যাংকে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর আর নতুন করে তথ্য দেবার দরকার নেই, কেননা ইতিমধ্যেই স্টেট ব্যাংক যে তথ্য দিয়েছে তাতে নাম করে করে বিজেপি, তৃণমূল কংগ্রেস, বিআরএস ইত্যাদি নাম করে করে বলেছে তারা অত তারিখের কেনা বন্ড
অত তারিখে ভাঙিয়েছে। এখন শুধু সিরিয়াল নাম্বারটা এসে পড়লেই সবটা পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ এই যে ফিউচার গেমিং অ্যান্ড হোটেলস লিমিটেড, তারা কত টাকার বন্ড কাকে দিয়েছে সেটা যেমন পরিষ্কার হয়ে যাবে, তেমনি হলদিয়া এনার্জিস তারা কত টাকার বন্ড কাকে দিয়েছে সবটাই পরিষ্কার হয়ে যাবে। সুতরাং শুধু এইটুকু অপেক্ষা আমাদের করতে হবে এবং তারপরে হয়তো আগামীকাল নির্বাচন ঘোষণা হবে। নির্বাচনের মুখে কিন্তু পুরো ইস্যু বদলে গেল, সমস্ত ইস্যু বদলে গেল। আজকে যে ইস্যু নিয়ে মাঠে নেমেছিল বিজেপি, সেই ইস্যু পেছনে চলে যাচ্ছে। দেশের বৃহত্তম দুর্নীতির প্রশ্ন কিন্তু সামনে চলে আসছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। সুচন্দ্র, একেবারে আশিস দা, আপনাকে ধন্যবাদ। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় কথা বললাম তার সঙ্গে। এই নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ করা নিয়ে আবারও এসবিআই কে নির্দেশ সুপ্রিম কোর্টের। গোটা বিষয়টাকে ধাপ্পাবাজি বলছে জাতীয় কংগ্রেস। মল্লিকার্জুন খাড়গে নিশানা সেধেছে যে এটা একতরফে দুর্নীতি করা হচ্ছে বলে তার মন্তব্য। নির্বাচনী বন্ড নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ কংগ্রেসের। নির্বাচনী বন্ড ব্যবস্থা আসলে একটা বড়সড় দুর্নীতি। এই দুর্নীতির জন্য দায়ী মোদী। নির্বাচনী বন্ড ইস্যু নিয়ে নরেন্দ্র মোদীকে তো মল্লিকার্জুন খাড়গে। ভোটের দিনক্ষণ ঘোষণা হবে আগামীকাল। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে শনিবার দুপুর 3টে সাংবাদিক সম্মেলন ভোটের দিনক্ষণ ঘোষণার কথা জানাবে নির্বাচন কমিশন। বৃহস্পতিতেই নির্বাচন কমিশনের জোড়া শূন্য পদে নিয়োগ। শুক্রেই ঘোষণা, শনিবার দুপুর 3টে নাগাদ লোকসভা ভোটের দিনক্ষণ প্রকাশ করা হবে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমের মাধ্যমে প্রেস কনফারেন্স করবে নির্বাচন কমিশন। 2019-এর 10ই মার্চ লোকসভা ভোটের দিন ঘোষণা করা হয়। নির্বাচন শুরু হয়েছিল 11ই এপ্রিল থেকে, শেষ হয় 19শে মে। ভোটের গণনার ফল বের হয় 23শে মে। 2024-এর মে মাসে মেয়াদ শেষ হচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকারের। 2019-এ 7 দফায় ভোট হয়েছে দেশে। এবারে কত দফায় ভোট হতে চলেছে সেদিকে নজর রাজনৈতিক দলগুলির। রাজ্যে 1 দফায় ভোটের দাবি তৃণমূলের। লোকসভা ভোটের সঙ্গে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিম বিধানসভার ভোটের দিনও প্রকাশ করার সম্ভাবনা একই সঙ্গে। অন্ধ্রপ্রদেশে বর্তমানে ওয়াইএসআর কংগ্রেসের জগমোহন রেড্ডির সরকার। অরুণাচল প্রদেশে এনডিএর পেমা খান্ডুর সরকার ক্ষমতাসীন। ওড়িশায় বিজেডির নবীন পট্টনায়কের সরকার। সিকিমে এনডিএ জোটের প্রেম সিং তামাংয়ের সরকার। 4 রাজ্য সরকারের মেয়াদ শেষ হওয়াতেই বিধানসভা ভোট। 2024-এর ভোটের দামামা বেজে গিয়েছে অনেক আগেই। প্রায় সব রাজনৈতিক দলগুলি কম বেশি প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ভোট প্রচারেও নেমেছে শাসক থেকে বিরোধীরা। নির্বাচন কমিশনের ভোটের দিন ঘোষণার পর পরবর্তী রণকৌশল ঠিক করে প্রচার ময়দানে নামতে প্রস্তুত রাজনৈতিক দলগুলি। কলকাতা টিভি। ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো যে খবরের দিকে। কেন্দ্রের বিজ্ঞাপন নিয়ে নালিশ জোড়াফুলের। নির্বাচনী আধিকারিকের কাছে এবার কেন্দ্রের বিজ্ঞাপন নিয়ে নালিশ তৃণমূলের। মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি তৃণমূল নেতৃত্বের। সরকারের বিজ্ঞাপন রাজনৈতিকভাবে নিরপেক্ষ হওয়া উচিত। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিজ্ঞাপন, এই অভিযোগ নিয়ে চিঠি তৃণমূলের। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। দেবজ্যোতি, দেখো, গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে যে কেন্দ্রীয় সরকারের যে বিজ্ঞাপন প্রকাশ হয়েছে
সেই বিজ্ঞাপনে রাজনৈতিক মস্তিষ্ক প্রসূত এবং রাজনৈতিকভাবে মদতপুষ্ট হয়ে সেই বিজ্ঞাপন করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে 3 পাতার একটি চিঠি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে দেওয়া হয়েছে। এ রাজ্যে যে কলকাতায় অবস্থিত জাতীয় নির্বাচন কমিশনের অফিস, সেখানে সেই অভিযোগপত্র গতকালই দেওয়া হয়েছিল এবং আজকে সেই বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে যে যেভাবে গুজরাট, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে যে বিজ্ঞাপনের খরচ করা হয়েছে, সেখানে মানুষের টাকা নিয়ে করা হয়েছে, সাধারণ মানুষের অর্থ ব্যয় করে এই বিজ্ঞাপন করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারকে যে প্রকল্পের টাকা দেওয়া হয়েছে বলে বিজ্ঞাপন দেওয়া হয়েছে তা সর্বভাবে মিথ্যা এবং ভিত্তিহীনভাবে তৃণমূল কংগ্রেস দাবি করেছেন এবং অবিলম্বে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্বেতপত্র প্রকাশের দাবি করা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যদি রাজ্য সরকারকে কোনো তথ্য দেওয়া হয় তাহলে সেই তথ্য নিশ্চয়ই সোশ্যাল সাইডে নিশ্চয়ই থাকবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই তথ্য সামনে আনা হোক। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে অধিকার যাত্রা, সেই অধিকার যাত্রাতেও কিন্তু তৃণমূল কংগ্রেস এই দাবিগুলোকে নিয়েই সাধারণ মানুষের দুয়ারে পৌঁছাতে চাইছে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের বিপুল পরিমাণ পাওনা বকেয়া টাকা পড়ে রয়েছে, গত 3 বছর ধরে সেই টাকা দেওয়া হচ্ছে না, কিন্তু মিথ্যা বিজ্ঞাপনে বিভিন্ন সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে। সরকারের বিজ্ঞাপন নিরপেক্ষ হওয়া উচিত, কিন্তু যেভাবে রাজনৈতিকভাবে মদতপুষ্ট এবং রাজনৈতিক প্ররোচনার যে প্রকাশ এই বিজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ হয়েছে, তা নিয়ে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ দেবজ্যোতি। এই প্রসঙ্গে রাজ্যমন্ত্রী শশী পাঁজা কি বলেছেন শুনবো। যে আমরা দেখছি যে ভারতীয় জনতা পার্টি এবং তাদের যে সরকার রয়েছে, সেটা কেন্দ্রে যে সরকার এবং উত্তরপ্রদেশে যেটা রয়েছে, পাবলিক মানি ইউজ করছে, মানে মানুষের জনগণের যে টাকা সেটা ব্যবহার করছে। কারণ আমরা গতকাল থেকে যেটা দেখেছি যে বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সমস্ত খবরের কাগজে এবং সেটা নিশ্চয়ই রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, সেটা পরিষ্কার। পাবলিক এক্সচেকার, পাবলিকের মানি খরচা হচ্ছে। এই অ্যাডভার্টাইজমেন্টগুলো বলছে যে কতটা কেন্দ্রীয় সরকার খরচা করেছে ধরুন উত্তরপ্রদেশে, কিংবা কতটা বাংলায় খরচা করেছে। আবার তার সঙ্গে এটাও লিখেছে যে কোথায় কোথায় বরাদ্দ করা হয়নি এবং তার সঙ্গে কেন বরাদ্দ করা হয়নি সেটাও লিখেছে পশ্চিমবাংলার ক্ষেত্রে। তা বরাদ্দ করা হয়নি অন্তত যেটা নিয়ে আমরা প্রতিনিয়ত লড়াই করছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, নন রিলিজ অফ ফান্ডস বরাদ্দ করেননি আপনি, যার জন্যে গতকালকেও একটি চ্যালেঞ্জ যেটা দেয়া হয়েছে সেই চ্যালেঞ্জটা তারা গ্রহণ করেননি। আমরা এই কথাটাই বারবার বলছিলাম যে এই ফান্ডসগুলো রিলিজ করা হয়নি, কিন্তু তার সাথে সাথে এটা তারা বলেও দিলেন যে হ্যাঁ নন রিলিজ। তার সাথে সাথে আমরা কিছু ফলস ফ্যাব্রিকেটেড স্টেটমেন্টসও দেখলাম, মিথ্যা এবং মনগড়া কথাগুলো আমরা দেখলাম। কেন্দ্রের বিজ্ঞাপন নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নালিশ তৃণমূলের। সরকারের বিজ্ঞাপন রাজনৈতিকভাবে নিরপেক্ষ হওয়া উচিত। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই বিজ্ঞাপন যা নিয়ে অভিযোগ জানিয়ে কমিশনের কাছে চিঠি জোড়া ফুলের। প্রতিশ্রুতি পূরণে কোথায় কোন রাজ্যে কত টাকা খরচ হয়েছে তা উল্লেখ রয়েছে কেন্দ্রীয় এই বিজ্ঞাপনে, যা নিয়ে আপত্তি তৃণমূল কংগ্রেসের। সরকারের বিজ্ঞাপন রাজনৈতিকভাবে নিরপেক্ষ হওয়া উচিত। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই বিজ্ঞাপন নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রের এই বিজ্ঞাপন নিয়েই নালিশ তৃণমূল কংগ্রেসের। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই বিজ্ঞাপন নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে।
অন্যদিকে নজর রাখবো যে খবরের দিকে, দাড়িভিট মামলায় আদালত অবমাননায় রুল জারি করা হয়েছে। আদালত অবমাননার দায় মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে এই রুল জারি। 5ই এপ্রিল তাদের আদালতে হাজিরার নির্দেশ। এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, 5ই এপ্রিল আদালতে হাজিরা দিতে হবে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে। এতদিন ধরে কেন যে রিপোর্ট সামনে আনা হয়নি, এই প্রসঙ্গ তোলা হয়েছে হাইকোর্টে? দেখো, দাড়িভিটের ঘটনার পর কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল, যে মামলায় এই ঘটনার তদন্ত সরাসরি এনআইএর হাতে তুলে দেওয়ার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশ জারি করেছিল যে এই ঘটনার তদন্ত এনআইএর সংস্থা করবে, এবং দীর্ঘ 10 মাস কেটে যাওয়ার পরেও কিন্তু এনআইএর তরফ থেকে সেই তদন্ত সঠিক পথে এগোয়নি, এমনটাই দাবি নিয়ে পাশাপাশি আদালত অবমাননার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে ফের দ্বারস্থ হয় সেই আবেদনকারী। সেখানে এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি রাজশেখর মান্থা লক্ষ্য করেন যে আদালতের নির্দেশ ছিল যে ভিকটিম পরিবার যে রয়েছে সেই ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ যেমন ছিল, পাশাপাশি ওই ঘটনার যে সিআইডি তদন্ত করছিল সিআইডির ওপরে নির্দেশ ছিল যে এই ঘটনা তদন্ত সংক্রান্ত সমস্ত নথি তুলে দিতে হবে এনআইএর হাতে। কিন্তু দেখা যায় সেই নির্দেশ কোনোভাবেই কার্যকর হয়নি। যেমন ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্ত পরিবার, তেমনি এনআইএর তরফ থেকেও জানানো হয় যে তাদের হাতে উপযুক্ত নথি তুলে দেওয়া হয়নি। এতেই বিচারপতি রুষ্ট হন। ফলে বিচারপতি রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিআইজি সিআইডিকে বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন। আগামী 5ই এপ্রিল এই 3 জনকে আদালতে হাজির হয়ে জানাতে হবে যে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার যে শাস্তি, সেই শাস্তি কেন প্রয়োগ করবে না কলকাতা হাইকোর্ট, সেই সপক্ষে তাদের নিজের যুক্তি দিতে হবে। এবং পাশাপাশি বিচারপতি একথাও জানিয়েছেন যে কলকাতা হাইকোর্ট যেখানে নির্দেশ জারি করছে 10 মাস কেটে গেলেও সেই নির্দেশ কেন কার্যকর হলো না সে বিষয়ে কিন্তু তাদের এই হলফনামার মাধ্যমে তাদেরকে সেই হলফনামায় উল্লেখ থাকতে হবে। আগামী 5ই এপ্রিল এই হলফনামার মাধ্যমে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিআইজি সিআইডি আদালতের কাছে কি তথ্য প্রকাশ করেন, এখন সেটাই দেখা। সুচন্দ্র, একেবারেই অনেক ধন্যবাদ পীযূষ কান্তি নাগ প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে। আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের। দাড়িভিটে ছাত্র মৃত্যুর মামলায় আদালত অবমাননার রুল জারি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে। 5ই এপ্রিল মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এডিজি সিআইডির বিরুদ্ধে তাদেরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে দেওয়া এনআইএ তদন্তের নির্দেশ 10 মাসেও কার্যকর না হওয়ায় রুল জারি। অন্যদিকে শোনা যাচ্ছে আজই সম্ভবত বিজেপিতে ফের ফিরতে পারেন অর্জুন সিং। আজই সম্ভবত বিজেপিতে ফের ফিরতে পারেন অর্জুন সিং। আজই তার যোগদানের কথা রয়েছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, বিজেপিতে আজই কি ফিরছেন অর্জুন সিং? কি সম্ভাবনা দেখা যাচ্ছে? দেখো, যা সূত্রের খবর, অর্জুন সিং ঘনিষ্ঠ মহল সূত্রের খবর যে আজই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যোগদান করতে পারেন সাংসদ অর্জুন সিং ভারতীয় জনতা পার্টিতে। দীর্ঘ 2 দিন ধরে টালবাহানা এবং গতকালকে সাংবাদিক বৈঠক করে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষ্কার জানিয়ে দেন যে ভারতীয় জনতা পার্টিতে আমি যোগদান করছি, কিন্তু প্রার্থী হব কিনা আমি জানি না। কিন্তু বিজেপির যে সূত্র, সেই সূত্র মারফত খবরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেই প্রার্থী হতে পারেন সাংসদ অর্জুন সিং। কারণ তুমি জানো 2019 সালের পুনরাবৃত্তি ঘটছে কিন্তু 2024 সালে। 2019 সালে যে ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ তৎকালীন সাংসদ বিদেশ ত্রিবেদীকে যখন দল থেকে, তৃণমূল কংগ্রেস থেকে যখন টিকিট দেওয়া হয়, তখন বিজেপির হাত ধরেছিলেন এই তৎকালীন বিধায়ক তথা বর্তমানে সাংসদ অর্জুন সিং। 2024-এ এসে সময়টা বদলালেও কিন্তু দিনটা ঠিক একই রয়েছে। গত বছরও 14ই মার্চ তিনি দিল্লিতে ফিরেন।
এই বছরও অর্থাৎ 2024 এসেও অর্জুন সিং কিন্তু ঠিক একইভাবে দিল্লিতে, এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই বিজেপিতে যোগদান করতে পারেন অর্জুন সিং। তবে যোগদান করার পর প্রার্থী হবেন কিনা এটা কিন্তু এখনো কোনো খবর নেই। তার কিন্তু বিজেপি সূত্রে খবর সম্ভবত এই ব্যারাকপুর লোকসভায় তাকে প্রার্থী করা হবে। সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার পরে যারা পুরনো বিজেপি যারা কর্মী রয়েছেন বা 2022 সাল পর্যন্ত যারা সাংসদ অর্জুন সিং এর সাথে বিজেপিটা করেছেন, তারা এখন কি করবেন, অর্থাৎ তারা কি মেনে নেবেন? ইতিমধ্যেই রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, যিনি নৈহাটির বাসিন্দা, তিনি বলেছেন যে আমরা অর্জুন সিংকে মানছি না। হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব তাকে যোগদান করাতে পারেন, কিন্তু তারা কিন্তু মানছেন না। এদিকে যেমন বিজেপির দুটো ভাগ হয়ে রয়েছে, একটা শ্রেণী বলছে যে না, অর্জুন সিং এর প্রার্থী হোক বা অর্জুন সিং বিজেপিতে যোগদান করুক, আমরা অর্জুন সিং এর সাথে রয়েছি। আরেক জায়গায় কিন্তু অর্জুন সিংকে মানতেই চাইছেন না। এর মধ্যেই বিজেপি দুতরফের টানাপোড়েনের জেরে কিন্তু একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কারণ সাংসদ যদি বিজেপিতে যোগদান করেন, কতটা তিনি সহযোগিতা পাবেন কর্মীদের কাছ থেকে, সেটা কিন্তু এখন দেখার। শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চলেছেন অর্জুন সিং। তবে তোমাকে আরেকটা কথা বলে রাখি, গতকালকে সাংসদ অর্জুন সিং যে কথাটা বলেছেন যে আমার সাথে আরেকজন হেভিওয়েট নেতা, তৃণমূল কংগ্রেসের বড় নেতা, তিনি জয়েন করতে যাচ্ছেন, কিন্তু কে সেই নেতা এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি। আমরা অনেকবার চেষ্টা করেছি, অর্জুন সিং যারা ঘনিষ্ঠ রয়েছেন তাদের মারফত তারা কেউ কিছু বলতে পারছেন না। তাছাড়াও বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন সেখানেও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে কে অর্জুন সিং এর সঙ্গে আর যোগদান করতে পারে। বেশ, ধন্যবাদ শুভজিৎ সিং, আমাদের প্রতিনিধি। কথা বললাম তার সঙ্গে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ভোট ঘোষণার আগের দিনই কি তড়িঘড়ি বিজেপিতে আবারও ফিরছেন? প্রার্থীপদ নিয়ে কি বলছেন অর্জুন? দেখো, অর্জুন সিং এর সঙ্গে এর আগেই যখন 2-3 দিন আগে আমরা কথা বলেছি, তখন তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি ব্যারাকপুর কেন্দ্র থেকে তিনি প্রার্থী হবেন। যদি সেই সময় জানানি যদি তিনি কোন দলের প্রার্থী হবেন, কিন্তু যেটুকু বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, তিনি যেহেতু বিজেপির গত লোকসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটেই কিন্তু ব্যারাকপুর কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেছিলেন। যদিও তার আগে কিন্তু দেখা গিয়েছিল যে সেই সময় অর্থাৎ এর গত নির্বাচনে লোকসভার এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সেখানে দীনেশ ত্রিবেদীকে প্রার্থী, অর্জুন সিং এর মধ্যে তৃণমূল কংগ্রেসের একটা তারপরে দেখা যায় যে অর্জুন সিং সেখান থেকে দল ছেড়ে দিয়ে বিজেপিতে যোগ দেয় এবং তারপরে সেখানে কিন্তু বিজেপির প্রার্থী হন এবং সেই প্রার্থনে তিনি জিতেও যান। এরপরেই দেখা যায় রাজনীতির বিভিন্ন পরিপ্রেক্ষিতে দেখা যায় যে বছর আগে তিনি আবারও তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন এবং তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মসূচি তাকে দেখতে পাওয়া যায়। এবং হঠাৎ করে যখন এইবারের লোকসভা নির্বাচনের ঠিক আগে যখন তৃণমূল কংগ্রেস ব্রিগেডের সভা থেকে যখন সেখানে তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে, সেক্ষেত্রে দেখা যায় যে অর্জুন সিং এর নাম নেই। এটাই ক্ষুব্ধ হন অর্জুন সিং। তিনি তখন থেকেই কিন্তু আবারও তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার দূরত্ব বাড়িয়ে দেন এবং যতদূর জানা যাচ্ছে তিনি কিন্তু বিজেপির টিকিটেই আবারও তিনি দাঁড়াচ্ছেন ব্যারাকপুর কেন্দ্র থেকে। এবং আজই, যদিও তিনি সাংসদ হিসেবে বিজেপির সাংসদ, তিনি আজই হয়তো যোগ দেবেন বিজেপিতে এবং বিজেপির পতাকার হাতে তাকে আবারও দেখা যাবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেই সময় যে দূরত্ব তার তৈরি হয়েছে, সেই জায়গাটা একদম পাকাপাকি ভাবে তিনি বিজেপির সাংসদ ছিলেন এবং তিনি আবারও সেই বিজেপির পতাকা ধরবেন, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যে তিনি কিন্তু দিল্লি পৌঁছে গিয়েছেন। আর যে হেভিওয়েট নেতার কথা বলা হচ্ছে, যদিও আমরা বেশ কিছু নামের ক্ষেত্রে এখানে রয়েছে সেই নাম, কিন্তু তারা এখনো পর্যন্ত আমার কাছে যা খবর রয়েছে তাতে কিন্তু সেই হেভিওয়েট নেতার অর্জুন সিং এর সঙ্গে যাচ্ছেন না। অর্জুন সিং নিজেই তিনি যোগ দেবেন, যদিও বিজেপির মধ্যে কিন্তু এ নিয়ে দ্বিমত রয়েছে যে অর্জুন সিংকে নেওয়া হবে, অর্জুন সিং এর হয়ে কাজ করবে, আবার অর্জুন সিংকে নেওয়া হবে না, এরকমও মত রয়েছে। যেমন যেটা তুমি বলছিলে যে ফাল্গুনী পাত্র যে কথা বলেছেন, আজ সকালবেলায় আমরা দেখছিলাম যে ফাল্গুনী পাত্র তার মতামত ব্যক্ত করেন। তবুও একটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পুরো সিদ্ধান্ত নেবে এবং সেই একটা অংশের মতে অর্জুন সিং কিন্তু সেই বিজেপির যে এখনো পর্যন্ত 23টি আসনের নাম ঘোষণা বাকি আছে রাজ্যের ক্ষেত্রে, সেই 23টি আসনের মধ্যে কিন্তু অর্জুন সিং এর নাম থাকবে ব্যারাকপুর কেন্দ্র থেকে, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে খবর। অনেক ধন্যবাদ দেবাশিস। ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন 4টে 4 দিকে। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি তথা দেশের রাজনীতি। নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী যে কটি মামলা রয়েছে সব একত্রিতভাবে শুনবে এবার সুপ্রিম কোর্ট। 19শে মার্চ একত্রিতভাবে এই সব মামলা শোনার কথা।
ममता जी को मैं खुली चुनौती देता हूं, इस कानून की धारा में से किसी की नागरिकता छीनने की एक धारा वो बता दे सार्वजनिक रूप से, वो खौफ पैदा कर रही है। বৃহস্পতিবারই একটি সাক্ষাৎকারে অমিত শাহ স্পষ্টভাবে জানিয়েছেন, একবার যখন কার্যকর হয়ে গিয়েছে তখন কোনো মতেই নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার করা হবে না, কোনো রাজ্য তা আটকাতে পারবে না। এই আবহে শুক্রবার সিএ বিরোধী সব মামলার শুনানিতে সম্মতি দিল সুপ্রিম কোর্ট। সদ্য কার্যকর হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। আইনে স্থগিতাদেশের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে জমা পড়েছে প্রায় 2 শতাধিক আবেদন। এবার সেই আবেদন শুনতে সম্মত হল সুপ্রিম কোর্ট। শুক্রবার জানিয়ে দেওয়া হয়েছে আগামী 19শে মার্চ মঙ্গলবার থেকে শুরু হবে শুনানি। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ সহ 237টি আবেদন শুনবে শীর্ষ আদালত। আইনজীবী কপিল সিবাল জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জি জানিয়েছেন। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে হবে শুনানি। লোকসভা ভোটের আগে মোদী সরকারের সিএ লাগু করার সিদ্ধান্ত আদতে রাজনৈতিক চাল, অভিযোগ বিরোধীদের। জোর তর্ক বিতর্কে জড়ায় দেশের সব বিরোধী দল। তীব্র সমালোচনার মুখে পড়ে মোদী সরকার। শেষমেশ এই আইনের শুনানিতে সুপ্রিম সম্মতিতে কি বিতর্ক থামবে? রাজনৈতিক মহলের নজর সেদিকেই। কলকাতা টিভি। অন্যদিকে ভোটের আগে ফের উত্তপ্ত ময়না। দেবাংশু ভট্টাচার্যর পোস্টার ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশুর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, কি পরিস্থিতি এলাকার এখন? হ্যাঁ দেখো সুচন্দ্রিমা, গতকাল কিন্তু ময়না কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে। সামনেই লোকসভা নির্বাচন, এখনো দিনক্ষণ না ঘোষণা হলেও পূর্ব মেদিনীপুরের ময়না কিন্তু সবসময় আমাদের হট জোনে রয়েছে, আর যার জন্য কিন্তু ময়না গতকাল থেকেই উত্তপ্ত। গতকালকেই সূত্রপাত হয় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে। প্রথমে বিজেপি এবং তৃণমূলের মধ্যে প্রথমে বচসা বাঁধে। ঘটনাস্থলে পুলিশ এসে ঝামেলা মেটানোর চেষ্টা করে, কিন্তু গতকাল রাত 11টা নাগাদ দলীয় কার্যালয়ে ভাঙচুর হয়। এবং আজকেই ওই ময়নার ওই বাগচাতে জনসভা কর্মসূচি রয়েছে দেবাংশু ভট্টাচার্য ময়নাতে কর্মসূচি চালানোকালীন তাকে ঘিরে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান। একটাই কারণ, বাগচাতে এখনো বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু গত 1 বছর ধরে ঢুকতে পারেননি বাগচা এলাকায়। সেই দাবি জানিয়ে তারা কিন্তু দেবাংশু ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখান। বেশ, ধন্যবাদ সৌম্যজিৎ। নজর রাখবো বিজেপির সাংবাদিক বৈঠকে যোগ দিচ্ছেন অর্জুন সিং। जो प्रधानमंत्री जी ने संसद की चौखट पर जाकर जो कहा था कि मेरी सरकार गरीबों, दलितों, पिछड़ों के लिए, किसानों के लिए समर्पित रहेगी, आज 25 करोड़ लोगों को गरीबी रेखा से निकालकर उनको एक संपन्न जीवन जीने के लिए सबका साथ सबका विकास के साथ, न उसमें जाति देखी, न धर्म देखा, न भाषा देखी, एक कोने से शुरू किया है, दूसरे कोने पे अगर खत्म किया है तो उसमें मुस्लिम, सिख, ईसाई सभी लोगों की सहभागिता रही है। और आज जिस प्रकार से उनका लगातार ग्राफ बढ़ रहा है, उसी प्रकार से भारतीय जनता पार्टी का भी ग्राफ बढ़ रहा है। आज देश में अनेक राजनीतिक दलों के लोग भारतीय जनता पार्टी को ज्वाइन करने की होड़ लगी हुई है। राष्ट्रीय स्तर पर भी चल रहा है ये, प्रदेश स्तर पर भी हम कर रहे हैं, और जिला स्तर पर भी सभी स्तरों पर सभी स्तर के कार्यकर्ता लगातार भारतीय जनता पार्टी के साथ जुड़ रहे हैं। आज उसी दिशा के अंदर पश्चिम बंगाल के सी अर्जुन सिंह जी भारतीय जनता पार्टी ज्वाइन कर रहे हैं, और उनके साथ में देवेंद्र जी अधिकारी जी, जो 2 बार के काउंसलर रहे हैं, 3 बार के एमएलए रहे हैं, और सांसद हैं, वर्तमान दूसरी बार टीएमसी के सांसद हैं। और वहां पर जो इस प्रकार से वेस्ट बंगाल में लगातार अत्याचार बढ़ रहा है, बहनों के साथ में अत्याचार बढ़ रहा है, लॉ एंड ऑर्डर की स्थिति बहुत खराब है, वहां की जनता और वहां के नेतागण अमन, चैन और शांति चाहते हैं।
लेकिन वो लगता नहीं कि ममता दीदी के हाथ में सुरक्षित रहेंगे, इसलिए वहां के समस्त लोग आज भारतीय जनता पार्टी के साथ जुड़ते हैं। और मैं आपका बहुत बहुत अभिनंदन करता हूं, अर्जुन सिंह जी का और देवेंद्र जी का, और मेरे साथ में बैठे हुए हमारे वरिष्ठ नेतागण आदरणीय अमित मालवीय जी का, कृष्ण कुमार शर्मा जी का, संजय मयूख जी का बहुत बहुत अभिनंदन है, स्वागत है। मेरा सादर आग्रह माननीय अमित मालवीय जी से है कि आपको संबोधित करें। इस सभागार में उपस्थित सभी पत्रकार बंधुओं का स्वागत। मंच पर मेरे साथ पार्टी के महामंत्री श्री दुष्यंत गौतम जी, मीडिया के सह संयोजक संजय मयूख जी, राष्ट्रीय प्रवक्ता के शर्मा जी, और इस कार्यक्रम में भारतीय जनता पार्टी की विधिवत सदस्यता लेते हुए हमारे सांसद अर्जुन सिंह जी और दिव्येंदु अधिकारी जी। आप दोनों बंगाल में वरिष्ठ नेता हैं, लंबे समय तक राजनीतिक जीवन में रहे हैं, चुनावी संघर्ष करते हुए अनेकों बार सार्वजनिक पदों पर भी रहे हैं। अर्जुन सिंह जी वर्तमान में भारतीय जनता पार्टी के सांसद हैं, लेकिन कुछ अवधि के लिए पार्टी से सक्रिय संबंध न होने के कारण पुनः पार्टी की मुख्य धारा में जुड़ने की उन्होंने इच्छा व्यक्त की। हम उनका स्वागत करते हैं। अर्जुन सिंह जी 4 बार के विधायक हैं, वर्तमान में सांसद हैं। हमारे साथ पश्चिम बंगाल के वरिष्ठ नेता दिव्येंदु अधिकारी जी हैं। दिव्येंदु अधिकारी जी 2 बार काउंसलर रहे, 3 बार विधायक रहे, 2 बार से सांसद हैं और वर्तमान में तृणमूल कांग्रेस के सांसद हैं। চারটে চারদিকে এখন এই পর্যন্তই। আপনি দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।